নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে এসেছি, যেখানে তোমাকে একটা বাক্য দিয়েছে, সেটাকে নমিনাল ক্লজ প্লাস অ্যাডজেক্টিভ ক্লজে কিভাবে বাক্যটাকে তোমরা চেঞ্জ করবে সেটা আমি তোমাদের এই ক্লাসে শেখাবো, ঠিক আছে? বা বলতে পারো ফ্রেজ থেকে কিভাবে ক্লজে পরিণত করবে সেইটাই এখানে শেখাবো। যারা ফ্রেজ আর ক্লজের আমার ক্লাস দেখেছো তাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে গিয়ে থাকার কথা, ঠিক আছে? তবুও যাদের অস্পষ্টতা রয়েছে তারাও যাতে এই ক্লাসে ডাইরেক্ট বুঝতে পারে সেরকমভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তো চলো দেখো, শুরু করি। দেখো বাক্যটা কি লিখেছি, দিস ইজ হিজ বার্থ প্লেস। মিনিং কি? একদম ইজি, যে এটা হলো তার জন্মস্থান। দিস ইজ হিজ বার্থ প্লেস। তোমাকে কি প্রশ্ন দেবে পরীক্ষায়? খুব ইম্পর্টেন্ট, ক্লাস 8 থেকে আসতে পারে এগুলো। 9-এ 10-এ তো আসেই, 11-12-এ আসেই, ক্লাস 8-এও আসতে পারে, ঠিক আছে? কারণ ক্লাস 8-এই ফ্রেজ আর ক্লজ রয়েছে, গ্রামারের সিলেবাসে রয়েছে। তো দেখো ভালো করে শিখে নাও। কীরকম প্রশ্ন আসতে পারে দেখো, রিরাইট মানে পুনরায় লেখো, রাইট মানে তো লেখো, রি মানে পুনরায়, হ্যাঁ, রিরাইট মানে পুনরায় লেখো ইউজিং ব্যবহার করে নমিনাল ক্লজ। নমিনাল ঘাবড়ানো কিছু নেই, নাউন ক্লজেরই আর এক নাম নমিনাল ক্লজ, প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজেরই আর এক নাম অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলো কোত্থেকে আসছে সে তো শিখিয়েছি, তবু একবার শর্টে ফটাফট বলে দিচ্ছি। ক্লজ সাধারণত দু প্রকারের আছে, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট, বা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ আছে, ঠিক আছে? কি বললাম? ডিপেন্ডেন্ট এবং সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউনের আর এক নাম নমিনাল, অ্যাডজেক্টিভের আর এক নাম রিলেটিভ, অ্যাডভার্বের আর এক নাম অ্যাডভার্বিয়াল। ক্লিয়ার হয়েছে? আর একটা ক্লজ আছে কোঅর্ডিনেট ক্লজ, তো ওইটাকে নিয়ে তোমরা 3টে ক্লজ আছে সেটাও বলতে পারো, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু কোঅর্ডিনেট ক্লজ এগুলো তোমাদের আমি ক্লাসে শিখিয়েছি বিস্তারিত, যে কোঅর্ডিনেট ক্লজ যেহেতু এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টকে নিয়েই কোঅর্ডিনেট ক্লজ তৈরি হয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলেই সেটা কোঅর্ডিনেট ক্লজ হয়, দুটো ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটাও কোঅর্ডিনেট ক্লজ হয়। তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের বাইরে কিছু নয় কোঅর্ডিনেট ক্লজ, ওই জন্য এটাকে আলাদা করে শ্রেণী বিভাগের মধ্যে না বললেও হয়, ঠিক আছে? তো দু রকমের ক্লজ এটা বললেও হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, 3 রকমও বলতে পারো, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। ক্লিয়ার হয়েছে? তো যাই হোক, সেই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ মধ্যে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট বা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এর আরও এক নাম আছে। প্রিন্সিপালের আর এক নাম কি আছে? মেইনও আছে। মেইন, প্রিন্সিপাল, ইন্ডিপেন্ডেন্ট। কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল, মেইন, মনে থাকবে। আর ডিপেন্ডেন্টের আর এক নাম সাবঅর্ডিনেট। ডেফিনেশনই সব কিছু। ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড করে থাকে, প্রধান বাক্যাংশের উপরে যে বাক্যাংশ নির্ভর করে থাকে তাকে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। চেনার উপায়, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি কি? সমস্ত WH ওয়ার্ড, দ্যাট, আরও আছে, ইফ আছে, দো আছে, সো ডট ডট দ্যাট আছে, সো দ্যাট আছে, আনলেস আছে, অ্যাজ আছে, বিকজ আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, এগুলো আমি সব ক্লাসে নিয়েছি, তোমাদের লিখেও দিয়েছি ক্লজের ক্লাসে, দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটা হয় সেটাই সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়, আর বাকিটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এই প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট মিলেই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, জটিল বাক্য তৈরি করে। বাক্য গঠন অনুসারে 3 প্রকারের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য, দুটো ইন্ডিপেন্ডেন্ট কমপক্ষে থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি? অ্যান্ড, বাট, অর, সো, এই কয়েকটা ইম্পর্টেন্ট বলে থাকি আমি, আরও আছে, এইগুলো দিয়ে মেনলি কাজ হয়ে যায়। অ্যান্ড, বাট, অর, সো, ঠিক আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মানে সমধর্মী বাক্যাংশকে যুক্ত করে, সমান গুরুত্বপূর্ণ। এর জন্যই এর আর এক নাম কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? সাধারণত কোঅর্ডিনেট ক্লজ আমরা কম্পাউন্ড সেন্টেন্সে তো দেখতে পাই, সেখানে থাকেই, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সও থাকতে পারে, সাধারণত দেখা যায়। দুটো সাবঅর্ডিনেট ক্লজ জয়েন থাকলেই হয়ে যায়, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ হয় আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। যদি একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে দুটো সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন দরকার হয়, কারণ দুটো সাবঅর্ডিনেট মানে সমধর্মী, দুটোই কোঅর্ডিনেট হয়ে যাবে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার হয়েছে? তো দেখো আমি মোটামুটি একটা শর্টে তোমাদের ক্লজের ধারণা ক্লিয়ার করে দিলাম। ক্লজ তাহলে বোঝা গেল ক্লজ ক প্রকারের, কী কী আছে, তাদের শ্রেণীবিভাগ, ডিপেন্ডেন্টের শ্রেণীবিভাগ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেও বুঝিয়ে দিলাম। আর ক্লজের ডেফিনেশন কি? বাক্যাংশ বা উপবাক্য বলে, ঠিক আছে? তার মধ্যে যেখানে একটা ফাইনাল ভার্ব থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস
মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকলে গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজ বলে, শব্দগুচ্ছ বলে। কিন্তু যদি সেখানে ফাইনাইট ভার্ব থাকে, টেন্সের গঠনের ভার্ব থাকে, মানে ফাইনাইট ভার্ব থাকে, তখন তাকে আমরা ফ্রেজ আর বলতে পারবো না, ক্লজ বলতে হবে। গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু ফাইনাইট ভার্ব থাকলেই ক্লজ, গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু ফাইনাইট ভার্ব নেই তাহলে ফ্রেজ। ক্লিয়ার হয়েছে? তো তোমাকে এই যে প্রশ্নটা দিয়েছে, এটা আলটিমেটলি একটা ফ্রেজ যুক্তই বাক্য দিয়েছে বা একটা সিম্পল সেন্টেন্স বলতে পারো। তোমাকে নমিনাল বা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে বলছে মানেই এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। বাক্য প্রশ্ন কতভাবে আসতে পারে দেখো, এটা আলটিমেটলি সিম্পল সেন্টেন্স আছে। কেন সিম্পল সেন্টেন্স আছে বা ফ্রেজ আছে এখানে, কেন ফ্রেজ আছে সেটাও বুঝিয়ে দিচ্ছি, প্লাস সিম্পল সেন্টেন্স সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এটার উত্তর বললে কয়েক সেকেন্ডের কাজ, কিন্তু আমার উত্তর বলাটা মেন উদ্দেশ্য নয়, তোমাদেরকে বোঝানোটা আমার উদ্দেশ্য, যাতে গ্রামারের একদম A to Z তোমাদের ক্লিয়ার থাকে। গ্রামারের একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তোমাদের জানতে হবে, একদম A to Z, কিচ্ছু বাকি থাকবে না, একদম ক্লিয়ার, একদম স্পষ্ট, কমপ্লিট সায়েন্স এটা। ঠিক আছে? এখানে কোনো অস্পষ্টতা, কোনো মুখস্থ বা কোনো বানিয়ে ছানিয়ে ব্যাপার নেই, কমপ্লিট সায়েন্স এখানে রয়েছে। তো সেইগুলোই আমি তোমাদের বুঝিয়েই আলটিমেটলি সলভ করাবো, কীভাবে তোমরা ভাবতে শিখবে। তারপরে আনসার করার সময় তো ফটাফট আপনি হয়ে যাবে। তো দেখো দিস ইজ বাক্য, দেখো এই বাক্যটাতে দেখো একটাই ফাইনাইট ভার্ব, মানে একটাই টেন্সের গঠনের ভার্ব আছে কিনা। আর তোমাদের সিম্পল সেন্টেন্স আমি শিখি কিনা, যে বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে সেটাই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। বোঝা গেল? একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর একটা ফাইনাইট ভার্ব থাকলে তো একটাই ক্লজ হয়, সেই ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হয় বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? যাই হোক, একটাই ফাইনাইট ভার্ব আছে মানে সিম্পল সেন্টেন্স। তো নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ করতে দিয়েছে মানে কমপ্লেক্স সেন্টেন্স। এবার বলবে স্যার কেন কমপ্লেক্স সেন্টেন্স বলছেন? কারণ প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় বললাম। প্রিন্সিপাল আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। আর সাবঅর্ডিনেটের যে একটা হচ্ছে, সাবঅর্ডিনেটের তিনটে ভাগ কি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ কিনা। আমি একটু আগে বললাম তো নমিনাল তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ একই জিনিস। তো এই যদি ক্লজ করতে হয়, এগুলো তো সাবঅর্ডিনেটের মধ্যেই পড়ছে বা ডিপেন্ডেন্টের মধ্যেই পড়ছে। ও তো একা বসতে পারবে না, ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ একা বসতে পারবে? আরে ওর নামই তো ডিপেন্ডেন্ট, ওর ডিপেন্ড করে থাকে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজের উপরে। ও স্বাধীন নয়, অপ্রধান বাক্যাংশ, একা বসে কাজ করতে পারে না। প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে, সাবঅর্ডিনেট ক্লজের অস্তিত্ব থাকতে হবে। বোঝা গেল? সাবঅর্ডিনেট ক্লজ তখনই অস্তিত্বে আসবে, তখনই ওর অর্থ, মানে তখনই ও কার্যকরী হবে যখন প্রিন্সিপাল ক্লজকে নিয়ে বলবে। প্রিন্সিপাল ক্লজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লজের কোনো অস্তিত্ব নেই, কোনো বাক্যই হবে না সে। তো এই নমিনাল অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা মানে আলটিমেটলি কমপ্লেক্স সেন্টেন্স বোঝাতে পারলাম। বাক্য দেখো কিরম ভাবে ঘুরিয়ে দিয়েছে। সিম্পল সেন্টেন্স প্রশ্ন দিয়েছে, কোন বাক্য বিচার করে নিলাম, করতে দিচ্ছে নমিনাল বা প্লাস অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে আলটিমেটলি কমপ্লেক্স সেন্টেন্স করতে দিচ্ছে। ঠিক আছে? এবারে ফ্রেজের অ্যাঙ্গেল দিয়েও তোমাকে ভাবতে শেখাবো। দেখো ফ্রেজের অ্যাঙ্গেল দিয়ে কীরকমভাবে বোঝাবো, দেখো সেইভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের। দেখো দিস তো এখানে সাবজেক্ট রয়েছে, ইজ ভার্ব রয়েছে, সাবজেক্টে করে ভার্ব সাধারণত ইংরেজিতে বসে বলেই থাকি তোমাদের। তারপরের অংশটা দেখো, এটা একটা ফ্রেজ কিনা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা ফ্রেজ কিনা। দেখো এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, ভার্বের অর্থটাকে, বাক্যে ভার্বের অর্থটাকে পূরণ করার জন্য যে অংশটা বসে তাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। দিস ইজ, এটা হলো, বাক্যটার অর্থটা পূর্ণ হচ্ছে, হচ্ছে না। এই অংশটা যখন বলছি এটি হলো তার জন্মস্থান, তো তার জন্মস্থান যখন বলছি বাক্যটার অর্থ পূর্ণ হচ্ছে কিনা, সেই জন্য এটাকে কমপ্লিমেন্ট বলতে পারি। এবার তোমাদের অনেকে মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার এটাকে আমরা কি বলে, এই অংশটাকে অবজেক্ট বলতে পারবো না কমপ্লিমেন্টের জায়গায়? কারণ ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট মানে কর্ম আসে, এটা হয় কি, এর মতো বলতে পারি না, এটা বলতে পারবো না অবজেক্ট। কেন বলতে পারবো না, ভালো করে বুঝে নাও। গ্রামারিয়ানরা বলেছেন তিনটে যে ভার্ব আছে, বি ভার্ব, দুবার হ্যাভ ভার্ব। বি ভার্ব আর হ্যাভ ভার্বকে ওনারা ইন্ট্রান্সিটিভ ভার্ব বলেছেন যখন একা বসে, মানে মেইন ভার্ব রূপে বসে বা প্রিন্সিপাল ভার্ব রূপে বসে, মানে নিজের মানে নিয়ে বসে। এখানে নিজের মানে নিয়ে বসে, একাই বসেছে, তো ইন্ট্রান্সিটিভ ভার্বই বলে রেখেছেন। আর ইন্ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নেয় না। যদি অবজেক্ট নিত তাহলে তো এটার ভয়েস চেঞ্জ হতো, হি ইজ এ ডক্টর। পৃথিবীতে কেউ আছে এর ভয়েস চেঞ্জ করতে পারবে? করতে পারবে না, কারণ ইজটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এই অবজেক্ট নিচ্ছে না, এই ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট, এই জন্যই এর ভয়েস চেঞ্জ হয় না। এ বলবে স্যার বি ভার্ব দিয়ে তো আমরা দেখি ভয়েস চেঞ্জ তো হয়, বি ভার্ব থাকে। আরে সেটা ট্রান্সিটিভ থাকে, ও অক্সিলারি রূপে বসে, হি ইজ প্লেইং ফুটবল, তো ইজ তো এখানে অক্সিলারি রূপে বসছে। দুটো ভার্ব পাশাপাশি মোটামুটি থাকলে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল শিখিয়েছি না, তো অক্সিলারি রূপে বসছে, ও তো একা বসছে না, একা বসছে ধরি, একা বসছে না। বোঝা গেল? ও অক্সিলারি রূপে বসছে, দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি বা হেল্পিং, পরেরটা মেইন বা প্রিন্সিপাল। ক্লিয়ার হয়েছে? অক্সিলারি রূপে বসলে হতে পারে যদি অবজেক্ট নেয়,
যদি একা বসে প্রিন্সিপাল ভার্বে বসে ওকে ইন্ট্রান্সিটিভ ভার্বই বলে, অকর্মক ক্রিয়াই বলে, বাংলা ব্যাকরণেও আছে। ঠিক আছে, তো এই ইন্ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নেয় না ওনারা বলছেন গ্রামারিয়ান, কি নেয়? কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো কমপ্লিমেন্ট ইন্ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট মানেও ও নাউনেরই ধর্ম থাকে। সাবজেক্ট অবজেক্ট মানেও নাউনের ধর্ম শিখিয়েছি না, আর ইন্ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্টও নাউনের ধর্মই থাকে। তার মানে আলটিমেটলি এই যে তিনটে ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, হি ইজ বার্থ প্লেস, এই তিনটে এই যে ওয়ার্ড সমষ্টি, তিনটে ওয়ার্ড মানে গ্রুপ অফ ওয়ার্ডস বলতে পারি এটাকে। গ্রুপ অফ ওয়ার্ডস মানে শব্দের গুচ্ছ, অর্থাৎ এক কথায় ফ্রেজ বলতে পারি কিনা, এটাকে ফ্রেজ বলতে পারি তো? বোঝাতে পারছি? হিজ বার্থ প্লেসটাকে ফ্রেজ বলতে পারি, শব্দগুচ্ছ। গ্রুপ অফ ওয়ার্ডস আছে, কোনো ফাইনাইট ভার্ব আছে, টেন্সে গঠনের ভার্ব আছে? নেই, সুতরাং একে ফ্রেজ আমরা বলতে পারি। কি ফ্রেজ? এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি কিনা বলো? কেন নাউন ফ্রেজ? কারণ ইন্ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে না, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো সব নাউনেরই ধর্ম আর কি। বোঝা গেল? সাবজেক্ট অবজেক্ট তো অবশ্যই, কমপ্লিমেন্টও বি ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসলে ওটাও নাউনের ধর্ম হিসেবেই কাজ করে। তো এটা এই ফ্রেজটাতে নাউনের ধর্ম রয়েছে, সুতরাং এটাকে নাউন ফ্রেজ বলবো। ঠিক আছে, এই নাউন ফ্রেজটাকেই তোমাকে কি করতে হবে? আলটিমেটলি নাউন ক্লজে পরিণত করো। হয়ে গেল এই নমিনাল ক্লজ। বলো, এই নাউন ফ্রেজটাকেই নাউন ক্লজে পরিণত করলেই তো আলটিমেটলি রিরাইট ইউজিং নমিনাল ক্লজ হয়ে গেল। তার মানে বাক্যটা আলটিমেটলি কি দিয়েছে? তোমাকে একটা নাউন ফ্রেজ দিয়েছে, সেটাকে নাউন ক্লজে করতে হচ্ছে। ক্লিয়ার হলো? আগে এইটা বলছি, এটা সলভ করে। ঠিক আছে, তো কিভাবে করবো নাউন ক্লজ? নাউন ক্লজ তো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই পড়ে। তার মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আসবে কি কি? অল, ডাব্লিউএইচ, হোয়াট, দ্যাট, যেগুলো একটু আগে বললাম। তো দেখি কি হয় বাংলাটা করি। এটা হলো তার জন্মস্থান। এটাকে আমি ভেঙে বলতে পারি, দুটো বাক্যাংশ বানাতে হবে, দুটো ক্লজ বানাতে হবে, একটা প্রিন্সিপাল হবে, একটা সাবঅর্ডিনেট হবে। এরকম ভাবে বলতে পারি। বাক্যাংশ মানে ক্লজ মানে কি? একটা করে ফাইনাইট ভার্ব থাকবে। এখানে তো একটাই ফাইনাইট ভার্ব আছে, আমাকে দুটো ক্লজ মানে দুটো ফাইনাইট ভার্ব আনতে হবে। বুঝতে পারছি? ফ্রেজটাকে ক্লজে পরিণত করতে হবে, জাস্ট কাজ এটা। ফ্রেজটাকে ক্লজে পরিণত করা মানে একটা ফাইনাইট ভার্ব আনা। তার জন্য কি করতে হবে? আমাকে আলাদা করে ভার্ব আনতে পারি, বা এইখানের এমন কোনো ওয়ার্ডের পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারি, ভার্ব ফর্ম নিয়ে আসতে পারি। আনতে পারি না? এখানে দেখো তো, তার জন্মস্থান, এই যে বার্থ নাউন আছে, বার্থ জন্ম, ঠিক আছে, তো এইটা আমি ভার্ব ফর্ম নিয়ে আসতে পারি না? এই বার্থের ভার্ব ফর্ম কি? বর্ন না? সবাই জানে না, আমরা পড়ে থাকি না? হি ওয়াজ বর্ন, অমুক বিদ্যাসাগর ওয়াজ বর্ন, নেতাজি ওয়াজ বর্ন, আমরা পড়ে থাকি না? বায়োগ্রাফি যখন রাইটিং করি অমুক ওয়াজ বর্ন পড়ে থাকি না? অমুকে জন্মগ্রহণ করেছিল। তো বর্ন কথাটা কোত্থেকে আসছে? ওটা তো একটা ভার্ব, তাই না? ওটা একটা ভার্ব। কোত্থেকে আসছে? বিআর থেকে আসছে, বিইএআর, বিআর, বিআর বোর্ড বর্ন, বিওআরই বোর্ড বর্ন, বিআর বোর্ড বর্ন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই নাউনটাকে আমি ভার্বে পরিণত করবো, তাহলেই তো ফাইনাইট ভার্ব পেয়ে যাবো। বলো, আর একটা জাস্ট সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসবো। ক্লজ মানে সেটা বাক্যের মতনই কাজ করে, একটা সাবজেক্ট আনবো, ওরা সেটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব মিটে গেল। তাই এটাকে আমি ভেঙে বলতে পারি, এটাই হলো যেখানে সে জন্মগ্রহণ করেছিল, এটাই হলো তার জন্মস্থান ছিল পোস্টে। এটাকে এরকম ভেঙে বলতে পারি, এটাই হলো যেখানে সে জন্মগ্রহণ করেছিল, এটাই হলো, এটা একটা বাক্যাংশ, হলোটা হচ্ছে ফাইনাইট ভার্ব মানে টেন্সে গঠনের ভার্ব। যেখানে সে জন্মগ্রহণ করেছিল, আর একটা ভার্ব কি না বলো? যেখানে, হোয়ার, ডব্লিউএইচ, লিঙ্কার বসে গেল, কনজাংশন, ফিনিশ। বলো, কঠিন কিছু? এইভাবে ভাবতে শেখো, ফাটাফাট হয়ে যাবে, তাই না? বুঝলে কত আনন্দ, তাই না? বুঝে যদি ব্যাপারটা করো, কত একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকে, দারুণ একটা সন্তুষ্টি কাজ করে। তাহলে এটা আমরা কি করব? দিস ইজ where he was born. This is where he was born. সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজে বার করার সহজ উপায় কি শিখেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা কিনা? তাহলে এইখান থেকে শুরু করে এই ক্লজটা যেখানে শেষ হবে এখানে শেষ হচ্ছে, এটা তাহলে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বার করতে পারলাম। তার ফাইনাইট ভার্ব, লজিক দেখো, ওয়াজ বর্ন আছে না? শুধু বর্ন হবে না, কিন্তু একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। ঠিক আছে, ওয়াজ বর্ন পাস্ট টেন্সে আনতে হয়, ওই জন্য ওয়াজ আনতে হয়। V2 V3 সিম্পল পাস্ট টেন্সের কাছে আছে ওয়াজ বর্ন। তাহলে যেখানে সে জন্মগ্রহণ করেছিল, এটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের এটা একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবার এই ডিপেন্ডেন্ট ক্লজটা কিসের ধর্ম থাকছে দেখো, সেটা বার করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজটা যে রূপে কাজ করবে তাকে সেটা বলা হবে নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। কিসের ধর্ম আছে বার করি। এটাই হলো
কি না এই ভার্বটার অর্থটাকে সম্পূর্ণ করছে কিনা এই পুরো অংশটা, সেম কেস কিনা, এখানেও যেরকম এটা কমপ্লিমেন্ট হিসেবে বসছিল ফ্রেজটা, এখানে এই ক্লজটা কমপ্লিমেন্ট হিসেবে বসলো কিনা এই ইন্ট্রান্সিটিভ ভার্বের, বলো। আর কমপ্লিমেন্ট মানে নাউনের ধর্ম বললাম, ইন্ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসলে সেটাও নাউনের ধর্ম হয়। তার মানে এই ক্লজটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে এই বি ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্বটা, তার মানে এটা নাউনের ধর্ম, তাহলে এটা নাউন বা নমিনাল ক্লজ বলতে পারি কিনা। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ করলাম, নাউন বা নমিনাল, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো এটা নাউন বা নমিনাল ক্লজে হলো কিনা, যে ক্লজে যেটা রূপে কাজ করবে, যে ক্লজে যেটা ধর্ম থাকবে, এটা নাউনের ধর্ম রয়েছে, এই জন্য এটা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো আর একটা দিয়েছি আমি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আর একটা নাম রিলেটিভ ক্লজ। এটা তো ফ্রেজ ছিল নাউন ফ্রেজ, তো নাউন ক্লজে করলাম। এবার আমাকে অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে, এই ফ্রেজটা তো অ্যাডজেক্টিভ ফ্রেজ নেই, অ্যাডজেক্টিভ ক্লজ আমাকে বানাতে হবে। কিচ্ছু না, তুমি নাউন ক্লজ বানাতে পারলে আরামসে অ্যাডজেক্টিভ ক্লজ বানাতে পারবে। কিভাবে? জাস্ট এইখানটা তোমাকে একটু কাজ করতে হবে। আমি এটা ফ্রেজ করে লিখেই দিচ্ছি, দিস ইজ দ্য প্লেস। খুব ইম্পর্টেন্ট, এটা একটা ব্যবহার প্রচুর পরীক্ষা আসে এবং স্টুডেন্টদের কিন্তু বোকা বানানো হয় এই জায়গাটা দিয়ে। where he was born, বাস হ্যাঁ। দেখো কি অ্যাড করলাম, শুধু দ্য প্লেস এই অংশটা আমি অ্যাড করলাম এই জায়গাটায়। দেখো where এর আগে সবই এই বাক্যটার সাথে সেম, শুধু দ্য প্লেসটা অ্যাড করলাম। কেন অ্যাড করলাম? যাতে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এটি হলো স্থানটি যেখানে সে জন্মগ্রহণ করেছিল। মিনিং আমাকে অর্থ এক রাখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে কি? ডিরেকশন অনুসারে বাক্যের রূপান্তরকরণ হবে, ট্রান্সফর্ম করতে হবে, কিন্তু মিনিং শুড বি আনচেঞ্জ, মিনিং এর কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার হচ্ছে? তো দেখো এটাই হলো যেখানে সে জন্মগ্রহণ করেছিল, এটাই হলো জায়গাটা যেখানে সে জন্মগ্রহণ করেছিল, বলতে পারি। এ বলবে স্যার সে তো হলো, বাক্যর অর্থ তো ঠিক হলো, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হলো কি করে বুঝবো সেটা দেখো। সাবঅর্ডিনেট ক্লজ এইটুকু না, লিঙ্কার থেকে শুরু করে মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। তারপর সহজ উপায়, ক্লাস 8 কিন্তু এই ক্লজ আইডেন্টিফিকেশন আছে, কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বার করা একদম ইজি। সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি তুমি চেনো, আইডেন্টিফাই করতে পারো, অল ডব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, বিকজ, ইফ, দো, আনলেস, অ্যাজ, এই কয়েকটা মনে রাখলে হয়ে যাবে। সো ডট ডট দ্যাট, সো দ্যাট, ব্যাস। সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ যাবে সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা প্রিন্সিপাল ক্লজ। প্লিজ ক্লিয়ার হলো? তো এইটা সাবঅর্ডিনেট ক্লজ। এবারে দেখি সাবঅর্ডিনেট ক্লজটা কিসের ধর্ম রয়েছে, কি রূপে কাজ করছে। যেখানে সে জন্মগ্রহণ করেছিল সেই স্থানটি, এই নাউনটাকে বোঝাচ্ছে কিনা। আর প্লেস একটা নাউন না, এখানে প্লেসটা নাউন না, দা আর্টিকেল আগে বসেছে, স্থানটি, এটি হলো স্থানটি। এটা দেখো ইন্ট্রান্সিটিভ ভার্বের এটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, দা প্লেসটা, দা প্লেসটা এই ইন্ট্রান্সিটিভ ভার্বটার কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। এটা হলো কি না, দা প্লেস, স্থানটি, মানে এটা কমপ্লিমেন্ট মানে নাউন হিসেবে বসেছে। তো এই নাউনটাকে এই ক্লজটা কোয়ালিফাই করছে, নাউনটাকে এই ক্লজটা বোঝাচ্ছে, নাউনের অর্থের সাথে কিছু যোগ করছে, অ্যাড করছে, বা নাউনটাকে ডেসক্রাইব করছে। এই জন্যই তো একে অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভের আর এক নাম কি? ডেসক্রাইবিং ওয়ার্ড না? অ্যাডজেক্টিভ কাকে বলে? বেসিক 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 ক্লাস নিয়েছি, যাদের গন্ডগোল আছে তারা প্লেলিস্ট থেকে দেখবে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে ক্লজ আছে, এটা এই ক্লজটা দেখো এই নাউনটাকে কোয়ালিফাই করছে না, মানে এই নাউনটাকে ডেসক্রাইব করছে, বর্ণনা করছে, তাই জন্য এটাকে অ্যাডজেক্টিভের ধর্ম আছে এবং অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি কিনা। নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে কি বললাম? অ্যাডজেক্টিভের ধর্ম। এই ক্লজটা নাউনটাকে কোয়ালিফাই করছে, প্লেস নাউনটাকে, তার মানে এটা অ্যাডজেক্টিভের ধর্ম আছে, তার মানে এই ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলতে পারি কিনা বলো। বলো কার অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকার কথা না। এগুলো একটু ভাবতে, সেগুলো এইভাবে ভাববে। আমি পড়ি দেওয়ার পরে বন্ধ করে রেখে দেবে না, এইগুলো নিয়ে একটু বসবে, ভাববে যে কীভাবে হলো, কেন হলো, কীভাবে হলো, এগুলো ভাবতে হবে। ঠিক আছে? একবার বুঝে গেলেই ব্যাস আরামসে সলভ করে দেবো। এইটা নিয়ে বহুত প্রশ্ন আছে, মানে এরকম তোমাকে এরকমভাবে না দিয়ে দুটো বাক্য দিয়ে দিল, বললো নাউন ক্লজ করতে বা অ্যাডজেক্টিভ ক্লজ করতে, এই কোথায় প্লেস বসাবো, কোথায় প্লেস বসাবো না, এই জায়গাটায় স্টুডেন্টসরা অসুবিধা ফেস করে। আর পরীক্ষকেরা কিন্তু এটাই মজা দেখে, তারা কিন্তু এই জায়গাটাই চেক করে যে কী করছে। নাউন ক্লজ করে দিলে অনেক সময় স্টুডেন্টরা এটা করে দেয়, অ্যাডজেক্টিভ ক্লজ করতে দিলে কোনো সময় এটা করে দেয়, গুলিয়ে ফেলে। মনে রাখবে
ওইটার আগে ওই স্থানমূলক এর ক্ষেত্রে বোঝালে ওটার আগে নাউনটা যদি থাকে, প্লেস বসানো থাকলে ওটা অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত হয় বা রিলেটিভ ক্লজ যুক্ত। আর ওর আগে যদি নাউনটা না থাকে, প্লেসটা না থাকে স্থানমূলকের ক্ষেত্রে, তাহলে ওটা নাউন ক্লজ হয়। কীভাবে হয় সব বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকার কথা নয়। এগুলো সব টুকে নেবে, নোট ডাউন করে নেবে। তোমাদের সব রকমভাবে আমি কিন্তু ক্লাসে আলোচনা করলাম। ক্লজ কী জিনিস একদম সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি, ডেফিনেশন, কত প্রকারের ক্লজ আছে, সেই ক্লজের ভিতরে কী শ্রেণী বিভাগ আছে, প্লাস এই প্রশ্নটাকে কীভাবে ভাবতে শিখবো, ফ্রেজ হিসাবেও ভাবতে পারি, প্লাস মানে ফ্রেজটাকে ক্লজে কীভাবে পরিণত করবো, প্লাস একদম কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। আলটিমেটলি প্রশ্নটা ছিল নমিনাল অ্যাডজেক্টিভ ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্সেই করতে দিয়েছে, সেইভাবেও ভাবতে শেখালাম তোমাদের। কতভাবে প্রশ্ন আসতে পারে, উত্তর তো একই হবে, যেরকম প্রশ্ন আসবে সেরকম করতে হবে। এটা নাউন, এটা নাউন ক্লজের, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? উত্তর এটার আর এক নাম রিলেটিভ ক্লজ, এটার আর এক নাম নমিনাল ক্লজ, ঠিক আছে? যত রকমভাবে ভাবা যায়, অ্যাপ্রোচ করা যায়, তোমাদের সবই শেখালাম। আশা করি তোমরা উপকৃত হয়েছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে ভাবতে শেখো, ঠিক আছে? আমি সরে গেলাম, স্ক্রিনশট করে নেবে বা নোট ডাউন করে নেবে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট ব্যবহার। এইরকম ধরনের প্র্যাকটিস আমি নিয়ে আসতে থাকবো, ঠিক আছে? অনেক করাবো তোমাদের, জয়নিং ট্রাইনিং সব রকম, জয়নিং স্প্লিটিং প্রচুর করাবো, কোনো চিন্তা নেই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, গ্রামার বইতে হোক বা কোশ্চেন ব্যাংক থেকে হোক, কোশ্চেন বান্স থেকে হোক। এগুলো আমি কোশ্চেন বান্স থেকেই করাচ্ছি, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক থেকেও করাবো। ওকে, আজকে এই পর্যন্ত রইল।